আর একটা পোস্টার, একটা অর্থাৎ ফটো কার্ড দেখলাম, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা পোস্ট কার্ড তারা করেছে। সেখানে তারা বলছে যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ও তার পরিবারের 1,458 কোটি টাকার শেয়ারের বাজার মূল্য জব্দের আদেশ দিয়েছে আদালত। এখন হঠাৎ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফটো কার্ডটা প্রচার করলো কেন? আপনি আপনার টেকটা জানতে চাই। আমি মনে করি যে এটা আমাদের মতো যারা মানে অ্যাক্টিভিজম করছি তাদের জন্য এটা এক ধরনের বিজয়। কারণ আমরাই কিন্তু বারে বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন বা তাদের দ্বারা যে একটা কিংস পার্টি গঠন করা হলো এনসিপি, এরা বসুন্ধরার টাকায় এরা চলে এবং বসুন্ধরা এদেরকে ওই মুকুলের সাথে যোগাযোগ করিয়ে দেয়, যে কারণে রূপায়ণের মুকুল কিন্তু তাদেরকে একটা ওই অফিস স্পেস দিয়ে দেয় বিনামূল্যে। তো আমরা তো এই কথাগুলো বলেছি এবং বসুন্ধরা বা রূপায়ণ তাদের মতো দুর্বৃত্তদের টাকায় তারা 5 স্টার হোটেলে ইফতার মাহফিল করে। তো এগুলো নিয়ে তো প্রচুর শোরগোল, এবং আজ পর্যন্ত কখনো এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে আমরা দেখিনি বসুন্ধরার বিরুদ্ধে একটা টু শব্দ করতে। তো এই বিষয়গুলো তো আমরাই পাবলিক মানে স্পিয়ারে আমরা আলোচনার জায়গায় নিয়ে এসেছি। তো এ থেকে তো আপনি জানেন যে এই দলটি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু সমালোচিত হচ্ছিলেন। তো তারা আসলে এই সমালোচনাটা যাতে কমে বা তারা যাতে বুঝাতে পারে, একটা লোক দেখানো আইওয়াস তো করতে হবে, যে দেখাতে হবে যে দেখো আমরা কিন্তু শাহ আলমের পক্ষে নাই, আমরা কিন্তু বসুন্ধরার পক্ষে নাই। তো এই জন্য এটাকে আমি তুলনা করতে পারি ওইটার মতো, আপনার ওই যে এক বিচারপতি যে বলেছিলেন কি আমি খাড়ায় যাবো আপনি আমারে বসায় দিয়েন, মনে আছে না সেই বিখ্যাত উক্তি? রাইট, রাইট, তো রাইট। তো এইটা হচ্ছে একই অবস্থা। এটা ওই শাহ আলমকে হয়তো তারা এটা করার আগে বলেই নিয়েছিল যে আমরা খাড়ায় যাবো আপনার বিরুদ্ধে, আপনি আবার পরে আমাদের বসায় দিয়েন, সমস্যা নাই। তো এখন এটা আমি ওইটাই মনে করি যে এগুলো হচ্ছে আইওয়াশ। এই আইওয়াশ তো আমরা গত 8.5 মাস ধরে সালামের বিরুদ্ধে দেখছি সরকার কিভাবে কি করেছে। আপনি দেখেছেন ইতিপূর্বে তারা দুদককে দিয়ে তাদের কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করালো, তারপরে বললো যে তাদের যে বিদেশে যে সম্পদ আছে সেগুলোকে জব্দ করার আদেশ দিল। তো নানা সময় এরকম মৃদু মন্দ অনেক ধরনের অ্যাকশন, সো কল্ড অ্যাকশন তারা কিন্তু নিচ্ছে, এবং আমরা অনেকে জনগণ বোকার মতো সেগুলো দেখে আশান্বিত হচ্ছি, ভাবছি যে হয়তো এবার শালমকে ধরা হবে, এবার শালমকে কিছু করা হবে। আবার পরক্ষণে আমরা দেখতে পারি যে সেই বিশ্ববিখ্যাত বাটপার দিনের শফিক রেহমান সে গিয়ে নিজের মুখে তুলে শালমকে কেক তুলে খাইয়ে দেয়। তো এ ধরনের ঘটনা তো আমরা দেখছি। আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে সে জায়গায় যে যেই ব্যক্তি অন রেকর্ড বলেছে যে আমি মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে আছি, এবং যে ব্যক্তি বলেছিল এই ছাত্র আন্দোলনের সময় যে এরা নাকি জাতির শত্রু এবং জঙ্গি এবং এদেরকে দমন করতে হবে, অন রেকর্ড এগুলো আছে, এবং সেটা সে বলেছিল 3 আগস্টে। তো যেই ব্যক্তি 3 আগস্টে বলে যে এরা হচ্ছে জঙ্গি এবং এই জঙ্গিদেরকে নির্মূল করতে হবে, সেই ব্যক্তি তো 5ই আগস্টে সবার আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। তো সেই ব্যক্তি গ্রেপ্তার হয়নি, তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনো বলবৎ আছে, ঠিক মতো চলছে, এখানে সরকার কোনো প্রশাসক নিয়োগ দেয়নি। তো এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এবং আমার আরো দুঃখের জায়গাটা যেটা, সেটা হচ্ছে আপনি জানেন যে সাব্বির হত্যাকাণ্ড, এই বসুন্ধরার মালিকের ছেলে সানভীর, সে আমরা সকলেই জানি যে সাব্বিরকে কিভাবে হত্যা করেছিল, মদের বোতল দিয়ে বাড়ি মেরেছিল, তারপর ওই লাশটাকে হত্যা করার পরে লাশটা ছাদের থেকে ফেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছিল। আপনি ওই ঘটনার পরের দিনের যতগুলো পত্রিকা আছে আমি নাম উল্লেখ করে বলতে চাই, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, আরো যে পত্রিকাগুলো ওই সময় আছে, আর্কাইভে যান, আর্কাইভে গেলেই দেখতে পারবেন যে ওই পত্রিকাগুলোতে স্পষ্ট লেখা হয়েছিল যে সাব্বিরকে ছাদের থেকে ফেলে দিয়ে হত্যা। আমরা কি দেখতে পেলাম? যে এই সাব্বির হত্যা মামলার যে চার্জশিট দেয়া হলো, সেই চার্জশিটের আপনার তদারককারী পুলিশ কর্মকর্তা যিনি ছিলেন বা যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তাদের প্রত্যেকের রিপোর্ট কিন্তু আমার কাছে আছে, এবং ওই রিপোর্টে কিন্তু স্পষ্ট করে লেখা হয়েছে যে সাব্বির নিজে হাতে হত্যা করেছে, সাব্বিরকে নিজে হাতে হত্যা করেছে সানবীর। তো এই যে সানবীর যে হত্যা করলো সাব্বিরকে নিজে হাতে, এটা তো তদন্ত রিপোর্টেই উল্লেখ আছে। এখন এই পুলিশের যে তদন্ত রিপোর্ট, এই তদন্ত রিপোর্টটাকে অগ্রাহ্য করেছে জাস্টিস মোতাহার হোসেন। অত্যন্ত দুঃখের বিষয়। এই মোতাহার হোসেনকে তো আমরা যখন পরবর্তীতে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করে এটা করতে পারলেন, তো মোতাহার বলল যে এখানে তো আসলে এই মামলার যারা সাক্ষী তাদেরকে আসতে দেওয়া হয়নি, নানা প্রতিবন্ধকতা করা হয়েছিল, তো আমি সাক্ষী টাক্ষী না পেলে আমি কিভাবে একটা রায় দিয়ে দিব, তাই সবাইকে বেকসুর খালাস দিতে হয়েছে। তো
তো যাক, আমার কাছে মোতাহারের ওই মানে মোতাহার হোসেনের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। হুম তো সব মিলে আমি বলবো যে এটা আসলে একটা মানে এটা জাস্টিস সার্ভ করা হয়নি। এবং হুম এই সাব্বির হত্যা বিচার কিন্তু তখন যদি হতো, তাহলে কিন্তু আজকে শাহ আলম পরবর্তী সময়ে কিন্তু আজকে এইখানে এই দাপটের সাথে থাকতে পারতো না। ওই সাব্বির হত্যাকাণ্ড কিন্তু তাকে একটা ওই কালচার অফ ইম্পিউনিটি দিয়ে দেয়, যে হুম আমি আমার টাকা আছে, আমি টাকার জোরে আমি যা খুশি তাই করতে পারবো। এবং এরপরেই আপনি দেখেছেন যে এই শাহ আলমের ছেলেরা, ওটা দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, তাদের যত অপকর্মের বিগিনিং শুরু হলো ওখান থেকে। হুম হুম এরপরে তারা তো ভিআইপি টার্মিনাল দিয়ে তারা তাদের প্রাইভেট জেটে করে প্রচুর স্বর্ণ নিয়ে আসে, স্বর্ণ নিয়ে তারা দেশে ঢুকে, তাদেরকে কেউ চেক করে না। তারা হয়ে গেল আপনার স্বর্ণ পাচারকারী চক্রের অন্যতম সদস্য। তারা আবার আপনার শেখ হাসিনার সময় গোল্ড রিফাইনারি পেয়ে গেল। অর্থাৎ লুটপাট যা কিছু করার তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হলো। তো তখন সে কি করলো, তখন সে মুনিয়া নামের একটা মেয়েকে, হুম আনবির, এই শাহ আলমের আরেক ছেলে, সে তার সাথে প্রেমের অভিনয় করলো। তারপর সে তার যখন জানতে পারলো যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, তখন তাকে সে হত্যা করলো, ধর্ষণ করলো হত্যার আগে। তো ওই ওই বিচারের বাণীও তো নিভৃতে কাটছে। আমরা হুম দেখেছিলাম যে ডক্টর আসিফ নজরুল, তিনি তো একদা এই মুনিয়ার ইস্যুতে অত্যন্ত সরব ছিলেন। তো সেই আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা হওয়ার পরে তিনি আর এই বিষয়ে কোনো কথা বলেন না। তো আমার কথা হচ্ছে কি, এই যে বৈষম্য বিরোধী যারা পোস্ট করেছে, হুম হুম বৈষম্য বিরোধী মানে তারা কি বলতে চায়, যে আমরা সমাজে কোনো বৈষম্য রাখবো না। তো এই যে আজকে শাহ আলম, এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে, যে শাহ আলমের মতো একটা মানুষ, যার এক ছেলে সানবীর ছাদ থেকে ফেলে একজনকে হত্যা করলো। শাহ আলমের একজন মানুষ, শাহ আলমের মতো একজন মানুষ যার আরেক ছেলে মুনিয়াকে হত্যা এবং ধর্ষণ করলো। শাহ আলমের মতো একজন মানুষ যে হাসিনার অন্যতম আর্থিক যোগানদাতা ছিল, যে বলেছে মৃত্যুর আগেও হাসিনা সাথে থাকবে, মৃত্যুর পরেও থাকবে। এবং যে ছাত্রদেরকে জঙ্গি বলেছিল, ছাত্র আন্দোলনের সময় এদেরকে দমাতে বলেছিল। আজকে এই শাহ আলমের বিরুদ্ধে আপনি দেখুন অ্যাকশন গুলো, কিভাবে মৃদু মন্দ অ্যাকশন নেওয়া হচ্ছে। হুম কখনো তার অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেওয়া হচ্ছে, কখনো তার বিদেশে সম্পদ জব্দের আদেশ দেওয়া হচ্ছে। মানে এই জাস্ট একটা আইওয়াশ করে রাখা হচ্ছে। ওই আমি খাড়ায় যাবো, আপনি আমাকে বসায় দিবেন, ওই কাহিনী হচ্ছে। আর রাইট বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এগুলো পোস্ট করছে, পোস্ট করে দেখাচ্ছে যে দেখো, শালমের সাথে আমাদের সম্পৃক্ততা নেই। তা আমার কথা হচ্ছে যে ভাই, তোমরা চাইলে সিদ্দিকের মতো একজন মানে অভিনেতা, যার কোনো সেরকম পরিচিতিও নাই, সেরকম প্রভাবও নাই, আর সে কতটুকুই বা হাসিনার দোসর ছিল, হুম সে কতটুকুই বা হাসিনার কাছে তার ভ্যালু ছিল, বা হাসিনা তাকে কয়টা বা মানে নমিনেশন দিয়েছিল কোন আসনে। অর্থাৎ সেই সিদ্দিক, যার কোনো আওয়ামী লীগে তেমন কোনো প্রভাবও ছিল না, সেই সিদ্দিককে স্বৈরাচারের দোসর বলে আমরা সুন্দর মতো গ্রেফতার করে ফেলতে পারি, গণধোলাই দিতে পারি। আর সেই বাংলাদেশের শাহ আলমের মতো হাসিনার অন্যতম একটা ফাইন্যান্সার, সে বহাল তবিয়তে থাকে, তার কিছু হয় না। অর্থাৎ আমরা হচ্ছে কি চুনুপুটি নিয়ে খুব বেশি ব্যস্ত, যেখানে রাঘব বোয়াল শাহ আলম বহাল তবিয়তে থাকে। তো এখন আমি এটাই বলবো যে আমাদের জনগণকে আসলে সচেতন হতে হবে, বুঝতে হবে যে এখানে আমরা কতটা ধোঁকাবাজির শিকার হচ্ছি, এই ছাত্রদের দ্বারা, এই বৈষম্য বিরোধী ব্যানারে যারা রয়েছে তাদের দ্বারা। এবং এই ধোঁকায় আমাদেরকে পড়লে হবে না, বরঞ্চ আমাদেরকে বড় প্রশ্নটা করতে হবে, ভূমিদস্যু শাহ আলম কি করে এখনো বহাল তবিয়তে থাকে। আমাদেরকে বড় প্রশ্নটা করতে হবে যে কি করে আনভির এখনো ধরাছোঁয়ার বাইরে থাকে। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এনসিপি, তারা এখনো পর্যন্ত ভূমিদস্যু শাহ আলম বা বসুন্ধরার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না। এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। আর এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে যেহেতু বিব্রত বোধ করছে, এ থেকে আমরা বুঝতে পারি যে তারা তারা আসলে কিন্তু মিলে গিয়েছে, দুর্বৃত্তের সাথে তারা মিলে গিয়েছে, দুর্বৃত্তের ফাইন্যান্সে তারা চলছে। আর তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আগামীর একটা নতুন বন্দোবস্তের। আমি বলি এটা তো কোনো বন্দোবস্ত না, এটা ভণ্ডবস্ত। এই ভণ্ডবস্তের বুলি আপনি জনগণকে শোনাচ্ছেন। আপনারা শাহ আলমের সাথে যে বিহেভ করলেন, বা বসুন্ধরার সাথে যে বিহেভ করলেন, বা শাহ আলমকে আপনারা যে জামাই আদর দিয়ে 8.5 মাস ধরে বহাল তবিয়তে রাখলেন, যে শাহ আলমের আজকে জেলে থাকার কথা, সেই শাহ আলম বহাল তবিয়তে বাংলাদেশে বসে আছে, তার ব্যবসাগুলো চলছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। তাই মনে করি এর দায়ভার ছাত্রদেরকেও নিতে হবে, এর দায়ভার প্রত্যেকটা ওই শিশু উপদেষ্টাদেরকে নিতে হবে, এর দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হবে, এর দায়ভার এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেককে নিতে হবে। এবং আমরা মনে করি তারা যে আমাদেরকে বলে যে তারা একটা আগামী সুন্দর বাংলাদেশ দেখাবে, নতুন বন্দোবস্ত দেখাবে, এগুলো যে কত বড় ভণ্ডামি, এগুলো রিয়েলাইজ করার জন্য বসুন্ধরার সাথে তাদের যে আচরণ, ওইটাকে কেন্দ্র করি আমরা বুঝতে পারি যে বাকি তোমাদের সবকিছু অন্তঃসার শূন্য। তোমরা আমাদেরকে যা গালগপ্প দিচ্ছ, পুরাটাই হচ্ছে তোমাদের একটা ভাওতাবাজি। এটাই আমি মনে করি যে অন্তত বসুন্ধরা ইস্যুকে কেন্দ্র করে তাদের আচরণটা দিয়েই আমরা প্রমাণ করতে পারি যে তারা আমাদেরকে যে নতুন বন্দোবস্তের কথা বলছে, এটা আসলে বন্দোবস্ত না, এটা ভণ্ডবস্ত। হুম হুম। অনেক ধন্যবাদ আপনাকে।